ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজ আর একটা বিষয় নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর। বিষয়টা হলো আয়নিক রেডিয়াস। আগের দিন আমরা অ্যাটমিক রেডিয়াস কি জেনেছিলাম, আজকে আয়নিক রেডিয়াস। সংজ্ঞা ওই একই আছে অ্যাটমিক রেডিয়াসের মতো। সংজ্ঞাটা কি? কোন একটি আয়নের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্বশেষ কক্ষের ইলেকট্রনের দূরত্বকে বলবো আয়নিক রেডিয়াস। মানে সে ক্যাটায়নই হোক কি অ্যানায়ন, নিউক্লিয়াসের যে কেন্দ্র সেইখান থেকে সর্বশেষ কক্ষের ইলেকট্রনের দূরত্বকে বলবো আয়নিক রেডিয়াস। সে যদি ক্যাটায়ন হয় তাহলে তাকে বলবো ক্যাটায়নিক রেডিয়াস, আর সে যদি অ্যানায়ন হয় তাহলে তাকে বলবো অ্যানায়নিক রেডিয়াস। তাহলে আয়নিক রেডিয়াসের সংজ্ঞাটা একই রকম। কি বললাম? কোন একটি ক্যাটায়ন বা অ্যানায়নের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্বশেষ কক্ষের ইলেকট্রনের দূরত্বকে বলবো আয়নীয় ব্যাসার্ধ বা আয়নিক রেডিয়াস। এখান থেকে দেখতে পাচ্ছ যে আয়নীয় ব্যাসার্ধ আবার দুই রকম, একটা হচ্ছে ক্যাটায়নিক রেডিয়াস আর একটা হচ্ছে অ্যানায়নিক রেডিয়াস। এবার এদের সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমে ক্যাটায়নিক রেডিয়াস সম্পর্কে আলোচনা করছি। তো হেডিং করলাম ক্যাটায়নিক রেডিয়াস বা ব্যাসার্ধ, বাংলায় করছি বা ব্যাসার্ধ লিখলাম। ক্যাটায়নিক ব্যাসার্ধ কি? ক্যাটায়নিক ব্যাসার্ধের সংজ্ঞাটা আর আমি রিপিট করে একই কথা বারবার বলতে চাই না। ক্যাটায়নিক ব্যাসার্ধ এবং একটি পরমাণুর ব্যাসার্ধের মধ্যে আমি আগে তুলনা করে জিনিসটা বোঝাবো। প্রশ্ন আকারে লেখো, তোমরা সবাই নোট ডাউন করছো। প্রশ্ন আকারে লেখো যে কোন একটি পরমাণুর ব্যাসার্ধ থেকে ক্যাটায়নের ব্যাসার্ধ কেন ক্ষুদ্র হয়, সেটা আগে প্রশ্ন আকারে লেখো। তার অ্যান্সারটা বলবো, তাহলে আরো ডিটেলসে বুঝতে পারবে। কি বললাম? কোন একটি পরমাণুর থেকে ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয় কেন? তাহলে একটা উদাহরণ দিয়ে বলা যায়। এই পাশে লিখলাম, মনে করো কোন একটি পরমাণু, তাহলে লিখলাম পরমাণুর ব্যাসার্ধ, এই পাশে লিখলাম। আর এই পাশে লিখলাম ক্যাটায়নের ব্যাসার্ধ। এই দুজনের মধ্যে তুলনা। প্রশ্নটা তোমরা লিখে ফেলেছো কি না, পরমাণুর থেকে ক্যাটায়নের ব্যাসার্ধ কম। কেন কম সেটা এবার বলছি। একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো সোডিয়াম পরমাণু, হ্যাঁ, এখানে লিখলাম সোডিয়াম পরমাণু, আর এখান থেকে এখানে লিখলাম তারই ক্যাটায়ন মানে Na+। তো সোডিয়াম পরমাণুর আমি একটা চিত্র অঙ্কন করতে চাই। দেখো তো সোডিয়ামের প্রোটন সংখ্যা কত তুমি জানো, 11টি। ইলেকট্রন সংখ্যা কত তুমি জানো, 11টি। তাহলে নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে 11টি প্রোটন যার চার্জ প্লাস, আর বিভিন্ন কক্ষপথে থাকে 11টা ইলেকট্রন। প্রথম কক্ষপথে থাকবে 2টো, পরের কক্ষপথে থাকবে 8টা, আর তার পরের কক্ষপথে থাকবে 1টা। তাহলে ইলেকট্রনগুলি কিভাবে আছে দেখা যাক। প্রথম কক্ষপথে আছে 2টো ইলেকট্রন, তার পরের কক্ষপথে আছে দেখো 8টা, 3, 4, 5, 6, 7, 8টা, আর শেষ কক্ষপথে আছে আর একটা ইলেকট্রন। এবার এই পরমাণু থেকে যখন ক্যাটায়ন উৎপন্ন হবে, তাহলে পরমাণুর শেষ কক্ষ থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যাবে। মানে কোন ইলেকট্রনটা বেরোবে দেখো, এই ইলেকট্রনটা। তবে গিয়ে Na+ ক্যাটায়ন তৈরি হবে। তাহলে এখানে দেখো তো, এখানে একই রকম ভাবে প্রোটন কটা আছে? প্রোটন সেই 11টাই আছে, প্রোটনের কোনো চেঞ্জ হয়নি। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, একটা ইলেকট্রন কমে গেছে। ইলেকট্রন কোনটা কমে গেছে? শেষ কক্ষের ইলেকট্রনটা বেরিয়ে গেছে। তাহলে ইলেকট্রন সংখ্যাটা আমি 11 লিখবো না, আমি লিখবো ইলেকট্রন সংখ্যা 10টি। এবার এই ক্যাটায়নটিরও আমি ছবি অঙ্কন করছি। দেখো এইটা যথারীতি সেই নিউক্লিয়াস, তার মধ্যে আছে 11টা প্রোটন, তার চার্জ সেই প্লাস। তার চারপাশে প্রথম কক্ষপথে আছে 2টো ইলেকট্রন, পরের কক্ষপথে আছে 8টা ইলেকট্রন, এই 10টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রনগুলিকে দেখা যাবে। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, শেষ কক্ষপথে এখন আছে 4, 5, 6, 7, 8টি। তাহলে কি ঘটনা ঘটলো একদম খুব সংক্ষেপে বলি। কোন একটা পরমাণু যখন ক্যাটায়নে পরিণত হলো, পরমাণুটির সর্বশেষ কক্ষের ইলেকট্রনটা বেরিয়ে গেছে। এবার দেখো তো, সর্বশেষ কক্ষ বলতে কি এই শেষ কক্ষটা মানে তৃতীয় কক্ষ দাঁড়াচ্ছে না, সর্বশেষ কক্ষটা মানে কিন্তু এখন দ্বিতীয় কক্ষ। যখন একটা পরমাণু ক্যাটায়নে পরিণত হলো দেখো, তখন তার শেষ কক্ষের ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার কারণে এখন সর্বশেষ কক্ষ কোনটা হলো? তার সর্বশেষ কক্ষের আগের কক্ষটা এখন সর্বশেষ কক্ষ হলো।
কারণে ব্যাসার্ধ ছোট হয়ে যায়। দেখো তো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে কটা কক্ষপথ ছিল? একটা, দুটো, তিনটে। এখন দেখো তো Na প্লাসের ক্ষেত্রে মোট কটা কক্ষপথ আছে? একটা, দুটো। যেহেতু কক্ষপথ সংখ্যা কমে গেছে, তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ অবশ্যই কম হবে। ঠিক আছে, খুব সিম্পল ভাবে বলতে গেলে এটা সোডিয়াম পরমাণু ছিল, এখন এই যখন একটা ইলেকট্রন ছিল, মানে এই ইলেকট্রনটা বেরিয়ে গেছে, তাহলে এখন এর সর্বশেষ কক্ষ বলতে এইটা। যেহেতু একটা কক্ষপথ কমে গেছে, তাই উৎপন্ন ক্যাটায়নের ব্যাসার্ধ অলওয়েজ পরমাণুর ব্যাসার্ধ থেকে কম হবে। ঠিক আছে, এইটা একটা কারণ। দুটো কারণ আছে, একটা কারণটা প্রথম কারণটা আমি আরেকবার সংক্ষেপে বলছি। যখন কোন একটি পরমাণু থেকে ক্যাটায়ন উৎপন্ন হয়, তখন পরমাণুটির সর্বশেষ কক্ষের সব কয়টি ইলেকট্রন অপসারিত হয়। ফলে পরমাণুটির সর্বশেষ কক্ষের ঠিক আগের কক্ষটি ক্যাটায়নের ক্ষেত্রে সর্বশেষ কক্ষে পরিণত হয়। ফলে কক্ষ সংখ্যা কমে যায়, তাই পরমাণুর থেকে ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়। এটা প্রথম কারণ হলো। এবার আসি দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটা আরো ইন্টারেস্টিং। দেখো, পরমাণু বা ক্যাটায়ন দুজনের ক্ষেত্রেই দেখো প্রোটন সংখ্যা সেম, ইলেকট্রন সংখ্যা কমে গেছে। তাহলে সেম সংখ্যক প্রোটন কম সংখ্যক ইলেকট্রনকে আরো জোরে টানবে, তাই নয় কি? আগে তো দেখো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে 11টা প্রোটন টানছিল 11টা ইলেকট্রনকে, কিন্তু Na প্লাসের ক্ষেত্রে 11টা প্রোটন টানবে 10টা ইলেকট্রনকে। তার ফলে 11টা প্রোটন আরো জোরে 10টা ইলেকট্রনকে টানবে। এই কারণে কিন্তু পরমাণুর থেকে ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়। তাহলে এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে বলা যায়। যখন কোন একটি পরমাণু থেকে ক্যাটায়ন উৎপন্ন হয়, তখন ইলেকট্রন সংখ্যা কমে যায়, প্রোটন সংখ্যা একই থাকে। ফলে একই সংখ্যক ইলেকট্রন, একই সংখ্যক প্রোটন কম সংখ্যক ইলেকট্রনকে অধিক বলে আকর্ষণ করবে। আরেকবার রিপিট করছি, যখন একটি পরমাণু থেকে ক্যাটায়ন উৎপন্ন হয়, তখন প্রোটন সংখ্যা একই থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কমে যায়। ফলে সমসংখ্যক প্রোটন কম সংখ্যক ইলেকট্রনকে অধিক শক্তিতে আকর্ষণ করবে। তার ফলে কিন্তু সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলি কাছে চলে আসবে, উৎপন্ন ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হবে। একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়ে গেল, মানে আমাদের আলোচনা হয়ে গেল ক্যাটায়নিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা কমপ্লিট। এবার আসবো অ্যানায়নের ব্যাসার্ধ নিয়ে আলোচনায়, মানে পরের দিকে। তাহলে এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয়টি, মানে অ্যানায়নের ব্যাসার্ধ। হেডিং করলাম অ্যানায়নের ব্যাসার্ধ। অ্যানায়নের ব্যাসার্ধ সংজ্ঞা তো একই ক্যাটায়নের ব্যাসার্ধ সংজ্ঞা যা ছিল, অর্থাৎ কোন একটা অ্যানায়নের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্বশেষ কক্ষের ইলেকট্রনের দূরত্বকে বলবো অ্যানায়নের ব্যাসার্ধ। এখানেও সেই তুলনামূলক আলোচনা। এই পাশে লিখলাম পরমাণুর ব্যাসার্ধ, আগের মতো ঠিক পরমাণুর ব্যাসার্ধ। এই পাশে লিখলাম অ্যানায়নের ব্যাসার্ধ, অ্যানায়নের ব্যাসার্ধ। আগে আমি প্রশ্ন বলছি, ঠিক আগের মতো প্রশ্নটা তোমরা লিখবে, তারপরে অ্যান্সারটা তোমরা লিখবে, আমি বুঝিয়ে দেবো, অ্যান্সারটা তোমরা লিখবে, কিন্তু প্রশ্নটা আগে লেখো যেভাবে বলছি। পরমাণুর থেকে অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হয় কেন? ঠিক আছে, পরমাণুর থেকে অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হয় কেন? উত্তরটা বলছি এবার আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো এখানে আছে ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণুর প্রোটন সংখ্যা জানো কটা? 17টি। ইলেকট্রন সংখ্যাও 17টি। কিন্তু ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে, দ্যাট ইজ Cl মাইনাস তৈরি করে, Cl এর সাথে একটা ইলেকট্রন অ্যাড হলো, দিয়ে তৈরি হলো কি দেখো তো Cl মাইনাস। সেখানে প্রোটন সংখ্যা আছে দেখো 17টি, ঠিক আছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা মাই ডিয়ার ফ্রেন্ড একটা বেড়ে গেছে। 17 থেকে একটা বেড়ে গেলে কত হলো দেখো তো বাবা? 18টি। এবার এখানেই আসে আমাদের যুক্তিটা। এবার ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। মনে করো এইটা ক্লোরিন পরমাণু, এইটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের প্রোটন আছে 17টি, যেটা প্লাস 17টি ইলেকট্রন আছে। প্রথম কক্ষে 2টি, পরের কক্ষে 8টি, তারপরের কক্ষে 7টি। তাহলে ইলেকট্রনগুলিকে আমি দেখিয়ে ফেলি। প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8টি। পরের কক্ষে আছে 7টি, 1 2 3 4 5 6 7। এইটা হচ্ছে ক্লোরিনের পরমাণুর গঠন। এ যখন অ্যানায়ন তৈরি করবে, একটা ইলেকট্রন অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? শেষ কক্ষপথে। তাহলে সেক্ষেত্রে চিত্রটা কেমন হবে দেখো।
এই হচ্ছে নিউক্লিয়াস, তার মধ্যে আছে 17টি প্রোটন প্লাস। প্রথম কক্ষে থাকবে 2টি, পরের কক্ষপথেও থাকবে 2টি, তারপরের কক্ষপথে থাকবে কিন্তু প্রথম কক্ষপথে 2টি, পরেরটায় 8টি, তারপরটা 8টি। তাই নয় কি? দেখো, প্রথম কক্ষে 2টি ছিল, 2টিই থাকবে। তারপরের কক্ষপথে 8টি ছিল, 1 2 3 4 5 6 7 8। তারপরের কক্ষপথে মানে শেষ কক্ষপথে আগে ছিল কিন্তু 7টি, এখন আরেকটি যোগ হয়ে গেল 8টি। 1 2 3 4 5 6 7 এই 8। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এটা প্রোটন, এটা পরমাণু, এইখান থেকে অ্যানায়ন উৎপন্ন হলো। এবার ব্যাখ্যা করব কেন এর থেকে এর ব্যাসার্ধটা বেশি। এর আবার দুটো কারণ আছে। প্রথম কারণটা আমি এখানে উল্লেখ করছি। ফার্স্ট কারণ বলছে, কোন একটি পরমাণুর সর্বশেষ কক্ষে যখন একটি অতিরিক্ত ইলেকট্রন আনা হলো, মনে করে এই ইলেকট্রনটাকে অতিরিক্ত নিয়ে আসা হয়েছে, তখন শেষ কক্ষে আগের থেকে যে কটা ইলেকট্রন ছিল তাদের মধ্যে এবং ওই অতিরিক্ত ইলেকট্রনটির মধ্যে বিকর্ষণ বলের সৃষ্টি হয়। হ্যাঁ, বিকর্ষণ বল সৃষ্টি হবে, কারণ এরা সবাই একই আধান বস্তু, তার মানে তাদের মধ্যে বিকর্ষণ বলের সৃষ্টি হবে। এই বিকর্ষণ বলের কারণে কিন্তু সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলি পরস্পর থেকে দূরে সরে যায়, ফলে সর্বশেষ কক্ষটি প্রসারিত হয়। এই কারণে পরমাণুর থেকে অ্যানায়নের ব্যাসার্ধ বড় হয়। তাহলে আমি আরেকবার সাজিয়ে গুছিয়ে বলছি ব্যাপারটা। কোন একটি পরমাণুর সর্বশেষ কক্ষে যখন ইলেকট্রন যোগ করা হয়, তখন পরমাণুটির সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে উৎপন্ন অ্যানায়নটির সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলি পরস্পর থেকে দূরে সরে যায়। তার ফলে সর্বশেষ কক্ষ প্রসারিত হয়, অ্যানায়নের ব্যাসার্ধ বেড়ে যায়। এটা একটা কারণ। কি বললাম, মাথা ঢুকলো? যে পরমাণুটির সর্বশেষ কক্ষে যে ইলেকট্রনগুলি ছিল তাদের মধ্যে যতটা আকর্ষণ ছিল, আর একটা অতিরিক্ত ইলেকট্রন যোগ করায় সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে শেষ কক্ষের ইলেকট্রনগুলি পরস্পর থেকে দূরে সরে যাবে, ফলে সর্বশেষ কক্ষ প্রসারিত হবে, অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হবে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা এবার বলছি। দেখো তো, পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত ছিল? 17টি ক্লোরিনের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কটা ছিল? 17টি। কিন্তু পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 17টি, কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা তো 18টি। পরমাণু আর অ্যানায়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা সেম আছে, পরমাণু এবং আয়নের মধ্যে, পরমাণু এবং অ্যানায়নের মধ্যে প্রোটন সংখ্যা একই আছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে বেড়ে গেল। ফলে ওই একই সংখ্যক প্রোটন অধিক সংখ্যক ইলেকট্রনকে আর অতটা জোরে আকর্ষণ করতে পারে না। তার ফলেও কিন্তু যেহেতু নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে গেল, তাই শেষ কক্ষের ইলেকট্রনগুলি একটু দূরে সরে যায়। এই কারণেও কিন্তু অ্যানায়নের ব্যাসার্ধ পরমাণুর থেকে বড় হয়। আরেকবার বলি ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে। দ্বিতীয় কারণটা, যখন কোন একটি পরমাণুর সর্বশেষ কক্ষে একটি অতিরিক্ত ইলেকট্রন যোগ করা হয়, তখন উৎপন্ন অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, কিন্তু প্রোটন সংখ্যা আগের মতোই থাকে। তাই অধিক সংখ্যক ইলেকট্রনকে সমসংখ্যক প্রোটন আর অতটা জোরে আকর্ষণ করতে পারে না, তাই পরমাণুর তুলনায় অ্যানায়নের ব্যাসার্ধ বড় হয়। তাহলে আমি একটা জিনিস দেখলাম যে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যদি বেশি হয়, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যদি বেশি হয়, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি, ব্যাসার্ধ ছোট। আর যদি কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বেশি হয়, ইলেকট্রনগুলির মধ্যে বিকর্ষণ বেশি, তাই ব্যাসার্ধ বড়। সোজা কথায়, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যত বাড়বে তত ব্যাসার্ধ ছোট হবে, আর কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে ব্যাসার্ধ তত বড় হবে। ঠিক আছে? তার মানে প্রোটন সংখ্যার সাথে ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ইলেকট্রন সংখ্যার সাথে ব্যাসার্ধ সমানুপাতিক সম্পর্ক। জিনিসটাকে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। বিষয়টি হলো এরকম, মনে করো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তোমরা বলবে। মনে করো নাইট্রোজেন N3+, N+, N-, বলো তো এদের মধ্যে ব্যাসার্ধের ক্রমে যদি সাজাই সব থেকে বেশি, আচ্ছা এখানে N3- করো, হ্যাঁ, যদি এদেরকে বলে ব্যাসার্ধের ক্রমে সাজাও, দেখো এর সবচেয়ে ইলেকট্রন সংখ্যা বেশি, তাই এর ব্যাসার্ধ সব থেকে বেশি হবে। তারপরে ইলেকট্রন সংখ্যা N-, তারপরে ইলেকট্রন সংখ্যা নাইট্রোজেনের, তারপরে N+, তারপরে ব্যাসার্ধ সবচেয়ে ছোট হবে N+। একইভাবে বলো তো, তোমাকে যদি বলে হাইড্রোজেন H+ এবং H-, এদেরকে ব্যাসার্ধের ক্রমে সাজাও, তাহলে দেখবো আগে ইলেকট্রন কার বেশি আছে, তার ব্যাসার্ধ বেশি।
দেখো সব থেকে বেশি ইলেকট্রন আছে H মাইনাসে, তাহলে এর ব্যাসার্ধ সব থেকে বেশি। তারপরে আছে দেখো তো হাইড্রোজেনের, আর সব থেকে ছোট হবে তাহলে H প্লাস। 3 নম্বর বলতো Cr3 প্লাস, Cr2 প্লাস, ঠিক আছে। আর একটা বললাম Cr6 প্লাস। এদের মধ্যে সব থেকে ছোট ব্যাসার্ধ কার হবে? দেখো এটার ব্যাসার্ধ সবচেয়ে ছোট হবে, কারণ এর ইলেকট্রন সংখ্যা সব থেকে কম, তাই একে সব থেকে ডান দিকে রাখো, সবচেয়ে ছোট। তারপরে কি আসছে দেখো Cr3 প্লাস, কারণ এরও ইলেকট্রন সংখ্যা তারপরে, আর সব থেকে এদের মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি হবে Cr2 প্লাসের, তাই এর ব্যাসার্ধ সবচেয়ে বড়। তার মানে ইলেকট্রন সংখ্যা যার বেশি তার ব্যাসার্ধ বেশি, আর যার ইলেকট্রন সংখ্যা কম তার ব্যাসার্ধ কম। একইভাবে 4 নম্বর বলতো Fe2 প্লাস এবং Fe3 প্লাস, তার মধ্যে ব্যাসার্ধ কার বেশি কার কম? দেখো ইলেকট্রন সংখ্যা বেশি কিন্তু Fe2 প্লাসের, ঠিক আছে, তাহলে এর ব্যাসার্ধ বেশি হবে, আর ইলেকট্রন সংখ্যা কম কার? Fe3 প্লাসের, তাই এর ব্যাসার্ধ ছোট হবে। এবার তোমাদের নতুন একটা বিষয় নিয়ে বলছি, সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পেসিস। হেডিং করো সবাই, আইসো ইলেকট্রনিক স্পেসিস। এখানে নীল দাগ পড়ে গেল, ঠিক আছে, এখানে তোমরা হেডিং করো আইসো ইলেকট্রনিক স্পেসিস, ঠিক আছে, এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা হেডিং করো। আগে তোমাদের সংজ্ঞাটা জানতে হবে, আইসো ইলেকট্রনিক স্পেসিস কি। মনে রাখবে যে সমস্ত পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা একই তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক স্পেসিস। আইসো ইলেকট্রনিক আয়ন কাকে বলে? একই সংখ্যা। যে সমস্ত আয়নের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে বলে আইসো ইলেকট্রনিক আয়ন। কয়েকটা উদাহরণ দিই, যেমন ধরো O2 মাইনাস, Na প্লাস, N3 মাইনাস, F মাইনাস, এগুলি সব আইসো ইলেকট্রনিক স্পেসিস। কেন? কারণ তুমি যদি দেখো এদের প্রোটন, এদের যদি ইলেকট্রন সংখ্যা দেখো, মনে করো আমি একটা লিস্ট বানিয়েছি। কিরকম লিস্ট? এই বরাবর আমি লিখেছি ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো তো অক্সিজেনের 8টা ছিল, আরো দুটো আসলো 10টা ইলেকট্রন। সোডিয়ামের 11টা ছিল, একটা ইলেকট্রন বেরিয়ে গেল, 10টা ইলেকট্রন। N3 মাইনাস 7টা ছিল, আরো 3টে আসলো, 10টা ইলেকট্রন। ফ্লোরিনের 9টা ইলেকট্রন ছিল, আরেকটা আসলো, 10টা ইলেকট্রন। দেখো এদের সববার ইলেকট্রন সংখ্যা সমান, তাই এদেরকে বলবো আইসো ইলেকট্রনিক স্পেসিস। এখন এই আইসো ইলেকট্রনিক স্পেসিসগুলির ব্যাসার্ধের ক্রমে যদি সাজাতে বলে, মানে এদেরকে যদি ব্যাসার্ধের ক্রমে সাজাতে বলে, তাহলে তোমাকে দেখতে হবে প্রোটন সংখ্যা। যার প্রোটন সংখ্যা বেশি তার নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করবে, তার ফলে তার ব্যাসার্ধ কম হবে, ঠিক আছে। তার মানে প্রোটন সংখ্যা যার বেশি তার ব্যাসার্ধ কম, তাহলে প্রোটন সংখ্যার সাথে ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক সম্পর্ক। রেডিয়াসের কি সম্পর্কে দেখলাম? ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ইলেকট্রন। এখন প্রোটন সংখ্যা যত বেশি হবে তত কি করবে? ইলেকট্রনকে বেশি জোরে টানবে, ইলেকট্রনগুলি কাছে চলে আসবে, ব্যাসার্ধ কম হবে। অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়লে কিন্তু ব্যাসার্ধ কম হবে, অর্থাৎ প্রোটন সংখ্যার সাথে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দেখব এর মধ্যে কার প্রোটন সংখ্যা বেশি কার কম। এখানে লিখলাম প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা দিচ্ছি। দেখো অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, ফ্লোরিনের 9। তাহলে এই হিসেবে যার প্রোটন সংখ্যা বেশি তার ব্যাসার্ধ কম। দেখো সবচেয়ে বেশি প্রোটন সংখ্যা হচ্ছে Na প্লাসের, তাহলে তার ব্যাসার্ধ হবে সব থেকে কম। তারপরে আসছে দেখো F মাইনাসের, তারপরে প্রোটন সংখ্যা হচ্ছে দেখো O2 মাইনাসের, তারপরে প্রোটন সংখ্যা হচ্ছে N3 মাইনাসের। দেখো এর যেহেতু প্রোটন সংখ্যা সব থেকে কম, তাই এর নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনকে অত জোরে আকর্ষণ করবে না, তাই এর ব্যাসার্ধ সব থেকে বড় হবে। আরেকটা বলছি, তোমরা নিজেরা করবে। এটা তো 1 নম্বর বললাম, দ্বিতীয় আরেকটা বলছি, তোমরা ট্রাই করো। যেমন ধরো S2 মাইনাস, Cl মাইনাস, P3 মাইনাস, ঠিক আছে, K প্লাস, আরেকটা দিয়ে দিলাম Ca2 প্লাস। এদেরকে তোমাকে সাজাতে হবে ব্যাসার্ধের কম। তাহলে ওই আগের নিয়মই বললাম যেরকম সেরকম ভাবে করবো। কি করবে তুমি? কি করবে? এখানে প্রোটন সংখ্যা, এখানে লিখলাম প্রোটন, ঠিক আছে, একইভাবে সাজাবে। এখানে কি লিখবো? ইলেকট্রন। তাহলে প্রোটন সংখ্যা বার করবো। আচ্ছা, তুমি উপরটা আগে ইলেকট্রন করেছিলে, এখানে আগে ইলেকট্রন করবো। তাহলে এখানে লিখলাম মনে করো ইলেকট্রন, এখানে লিখলাম প্রোটন।
আচ্ছা, প্রোটন প্রথমে ইলেকট্রন সংখ্যা, সালফারের 16 ছিল, আরো দুটো আসলো 18। ক্লোরিনের 17টা ইলেকট্রন ছিল, আরেকটা আসলো 18। ফসফরাসের 15 আর 3 18। পটাশিয়ামের 19 ছিল, একটা বেরিয়ে গেছে 18। ক্যালসিয়ামের 20 ছিল, দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে 18। অর্থাৎ এরা সবাই কিন্তু আইসো ইলেকট্রনিক স্পেসিস, মানে ওদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান। এবার দেখো প্রোটন সংখ্যা। দেখো সালফারের প্রোটন সংখ্যা 16, ক্লোরিনের 17, ফসফরাসের 15, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20। তাহলে দেখবো এবার যার প্রোটন সংখ্যা বেশি তার নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বেশি, তার ব্যাসার্ধ কম। তাহলে দেখো তো প্রোটন সংখ্যা সব থেকে বেশি Ca2+-এর। তাহলে ক্রমে যদি সাজাই সব থেকে ব্যাসার্ধ কম কার হবে দেখো তো Ca2+-এর। Ca2+-এর ব্যাসার্ধ সব থেকে কম, কারণ এর প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে আসবে K+, তারপরে আসবে 17 মানে Cl-, তারপরে আসবে দেখো S2-, তারপরে আসবে সব থেকে বড় ব্যাসার্ধ কার হবে দেখো তো P3-। কেন বেশি বুঝতে পেরেছ? কারণ ফসফরাসের প্রোটন সংখ্যা সব থেকে কম, তাই নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা সব থেকে কম, তাই এর কিন্তু ব্যাসার্ধ সব থেকে বেশি হবে। আর Ca2+-এর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সব থেকে বেশি, তাই এর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাও বেশি, তাই এর ব্যাসার্ধ সব থেকে কম। এই হচ্ছে আইসো ইলেকট্রনগুলির ব্যাসার্ধের ক্রম। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস বললাম, দেখবে যেই মেইনে এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রতি বছর আসে। তুমি যেই মেইন বলো, যেই অ্যাডভান্স বলো, এগুলো আসে খুব, তোমরা অত্যন্ত কেয়ারফুলি করবে। এই ভিডিওতে আজকে এই পর্যন্তই, বাকিটা পরের দিন।